বাবু থাকছেন এই নিউজটাও জানিয়েছে এবং যেটা ওর হয়তো জানা ছিল না। আমি জানিয়ে রাখি যে হাওড়া জেলার টিম চাকরি হারিয়ে ফেলেছে যে মানসিকতা নিয়ে কেসটা করেছিল 12ই মের অর্ডারের প্রেক্ষিতে, সেম সিচুয়েশন কিন্তু আগামী দিনে তৈরি হতে চলেছে। এবং যারা, ও একটা ভালো কথা বলেছে, আমি ওই কথাটা এরা কয়েকদিন আমি আলোচনা করছিলাম, হয়তো আমি লাইভে রেগুলার বেসিসে শিক্ষকদের মাইন্ডসেটটা বুঝতে পেরেছিলাম। ও একটা জায়গায় যেটা বলেছে সেটা হচ্ছে যে অধিকাংশ পিটিশনাররা যেমন টাকা দেয় না, এটা একদম সত্য কথা। আবার শিক্ষকরা নিজেরাই নিজেদের চাকরির বিচার করতে শুরু করেছে। তারা কোনোদিন ক্যালকাটা হাইকোর্টের মানে ধারে কাজেই থাকেন না। আমাদের 32,000 কেন, আপনাদের টিচার সংখ্যা হচ্ছে 42,949, 16,500, সর্বমোট 60,000, 60,000। আর 100-200 মতো যারা চাকরি পাননি তারা পুরো লেজে গোবরে করে ছেড়ে দিচ্ছে, পুরো লেজে গোবরে, পুরো জাল পুরো বিছিয়ে রেখেছে। একদম ফ্যাক্ট, আমি শুনলাম ও বলছে কথাগুলো একদম চলতি কথায়, সহজ ভাষায়। এটা একদম সত্য কথা, একদম সত্য কথা যে শিক্ষকরা সব বুঝে গেছে। বলছে যে এই কেস সারা জীবন চলবে, কিচ্ছু হবে না। আমি লাইভে প্রত্যেকবার বলেছি যে আপনারা যেটা বুঝতে পারছেন না সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা যে ইন্টারিম স্টে এনেছিলাম, হাওড়া জেলার টিম এবং আমাদের নাসিমের টিম, এদিকে আনুষঙ্গিক প্রত্যেকটা টিম, যেখানে বর্ধমান আছে সেখানে টিম উজ্জয়িনী আছে, যারা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে মামলাটা আমরা একসাথে মিলে ডিভিশনে এনেছি। আপনারা যে বেতনটা পাচ্ছেন না, সেটা কি বলুন তো, স্যালারি এক্সটেনশন। এই শব্দটা সম্পর্কে আপনারা হয়তো অনেকে ওয়াকিবহল নন। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যত হেয়ারিং হবে, হেয়ারিং ধরে ধরে সেটা এক্সটেনশন হবে, যতক্ষণ না পর্যন্ত মামলা পূর্ণ সমাপ্তি হচ্ছে, তাতে আমরা চাকরি চলে যেতে পারি। এটা ভয় দেখাচ্ছি না, আমি ন্যাচারালি খুব পজিটিভ কথা বলি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে এটা বোঝানো খুব দরকার আছে। আপনারা স্যালারি এক্সটেনশনটার মধ্যে আছেন বলেই আপনারা কিন্তু এই বেতনটা পাচ্ছেন, আর বেতন পাচ্ছেন বলেই আপনারা কষ্টটা বুঝতে পারছেন না। ভাবছেন যে চলে যাবে, কেসের মতো করে চলবে, আমি না দিলেও চলবে, এই ব্যাপার। টাকা পয়সা দিতে হবে না, কিচ্ছু করার দরকার নেই, আমরা বসে যাব। বিশ্বাস করুন, আমি এইটা মন থেকে বলছি, তার কারণ এটা আমার রাগও না ক্ষোভও নয়। আচ্ছা বলুন তো, এই যে গ্রুপ বা বহু গ্রুপ বলুন, এখানে যারা রয়েছেন 1,003 বা 4 যাই হোক, 4,000 জন্য যদি 200 টাকা করেও দেন, কত টাকা ওঠে জানেন? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা ওঠে। 6 লক্ষ টাকার মধ্যে এতক্ষণে আমি এই রাত্রেবেলাতে বসে আমাদের টেলিকনফারেন্স হওয়ার পর কালকে আমি সব নিয়ে কাগজপত্র অলরেডি আমাদের ম্যাট ফাইলের পুরো ড্রাফটিং রেডি, সিনিয়র অ্যাডভোকেটরা লেখালেখি করছেন। এবারে ব্যাপার হচ্ছে যে আমি কতগুলো সিনিয়র নেবো বা কোন সিনিয়র নেবো সেটা নির্ভর করছে তো আমার টাকা ওঠার উপরে। টিচাররা মানে কিরকম ভাবে অদ্ভুত ভাবে রেসপন্স। হ্যাঁ, অনেকে এগিয়ে এসেছেন, আমি হিসাব করে দেখলাম এখনো পর্যন্ত 1,32,000 টাকা, 1,32,000 উঠেছে। এটা কি সাফিসিয়েন্ট? আপনারা মনে করেন এই টাকাটা কি সাফিসিয়েন্ট? এইটার মধ্যে রয়েছে ড্রাফটিং ফিস, রয়েছে কোর্ট ফিস, হিয়ারিং ফিস। একটা সিনিয়রের একটা 1,90,000 থেকে 2 লক্ষ টাকা করে ফিস একটা ভালো মানের সিনিয়র দিতে গেলে। এমনি মজা হচ্ছে এগুলো? এগুলো কি বলবো আমি জানি না। কারণ বহু শিক্ষক বলছে আমার স্কুল আছে। এখন নাসিম বলছিল, আমি কথাটা আমার খুব মনে লাগলো, ওই কথাটা শব্দটা আমি শুনলাম। বলছে যে টিচাররা বলছে স্কুল আছে, এক্স্যাক্টলি আমিও সেটা ফিল করেছি। বহু বহু টিচারকে দেখেছি যে বলছে আমার স্কুল আছে, আমি পরে ব্যাপারটা দেখে নেবো, রাত্রেবেলা যখন সময় হবে তখন আমি মেসেজটা খুলবো। গ্রুপের মধ্যে কোন কোন গ্রুপগুলোতে এন্টারটেইনিং মেসেজ থাকবে, কেউ একটুখানি আগুনের মতো করে চিহ্ন দিয়ে বলবে আজকে টাটকা টাটকা খবর, ও আচ্ছা এই খবর, শিরোনাম, মানে যেরকম ভাবে হেডলাইন থাকে খবরের চ্যানেল দেখে আজকে শিরোনাম, ওইটুকু পড়লেই মনে করে বইয়ের সব পাতা পড়ে নিয়েছি। তারা বলছে কিছু হবে না, চলবে। আবার কিছুজন বলছে কি দরকার আছে, প্যানেলটা যদি প্রকাশ হয় কি আছে। আমি প্রশ্ন করছি আপনাকে, যে 24 নম্বর কোর্ট মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের যে অর্ডারটা ছিল না, সেটা কিন্তু আমাদের চাকরি বাতিলের অর্ডার ছিল না। ওনার বেঞ্চ থেকে আমাদের চাকরিটা বাতিল হয়নি 12ই মেতে, বাতিল হয়েছিল জাস্টিস গঙ্গোপাধ্যায়ের 17 নম্বর কোর্ট থেকে 12ই মের অর্ডারের প্রেক্ষিতে। এই 17 নম্বর কোর্ট থেকে কিন্তু আজকে নতুন বছরে আমরা কি উপহার পেলাম? আমরা পেলাম যে আবার একবার প্রকাশ করতে হবে। আচ্ছা বলুন তো, খবরে তো সারাদিন ধরে
পলিটিক্যাল নিউজ দেখেন, এখন মনে হয় না যে পলিটিক্যাল নিউজের থেকে ঊর্ধ্বে চলে গেছে এই খবরটা? এবং এটা নিয়ে ঘন্টাখানেক হচ্ছে, মিডিয়া শো হচ্ছে, টক শো হচ্ছে, যে যা পাচ্ছে জুতো, ঝেঁটা, লাঠি, চর থাপ্পড় মেরে চলে যাচ্ছে না জানতে। আরে মুখের কথাগুলো আপনাদের গায়ে লাগে না? আপনাদের গায়ে লাগে না? আমার তো গায়ে লাগে, বিশ্বাস করুন, অনেকের গায়ে লাগে। যাদের গায়ে লাগে তারা কিন্তু বুঝতে পারছে সিচুয়েশনটা ক্রমশ বাজে দিকে যাচ্ছে। আমরা ডিভিশন বেঞ্চে 140 জন পিটিশনারদের বিরুদ্ধে অনেক এগিয়ে গেছি, কিন্তু ওইটা তো আমাদের, আমি প্রথম থেকে বলেছিলাম যে যারা ভাবছেন যে এই মামলাটাই শেষ মামলা, নয়। 5 তারিখের মধ্যে অপেক্ষা করছে, জানুয়ারির 5 তারিখের মধ্যে, আবার এই মাসে অপেক্ষা করছে আর একটা দিন, মিলিয়ে রাখুন। আর ট্রেন্ড, আমি আজকে দাঁড়িয়ে বলছি যে আপনারা বলছেন না যে প্যানেল প্রকাশ পেলে আপনারা সব ঠিক থাকবেন। প্যানেল প্রকাশ পাক কি না পাক সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু ওএমআর, সেটা কিন্তু ওই ওএমআর এর আপনিও পরীক্ষা দিয়েছেন, আমিও দিয়েছি। আপনি যে বোর্ডে গেছেন সেখানে আপনারও ইন্টারভিউ হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, যেখানে যে ইন্টারভিউ নিয়েছে সেখানে আমারও হয়েছে। তাহলে আমারটা হলো না আপনারটা হলো? আমরা তো এই কথাটা বলিনি, কোনোদিন দাবি করিনি তো যে কি করে এটা হলো। কোনোদিন রিট পিটিশনে, কোনোদিন ম্যাট ফাইলে আমরা কিছু জানাইনি। আমরা তো আপনাদের বিরুদ্ধে যাইনি। আপনারা যে অংশের ফাঁদে পড়েছেন কিছু জন, বেরিয়ে আসুন। কাক কাকের মাংস খায় না। শিক্ষক হয়ে শিক্ষকের গায়ে যেভাবে নেমেছেন না, বিরোধীরাও সেভাবে নামতে পারিনি। তারা আপনাদের মেসেজগুলোকে বলছে এরাই প্রকৃত শিক্ষক। আপনারা কি বলতে চাইছেন? আমরা কি অযোগ্য শিক্ষক? আমাদের ট্রেনিংটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইন সার্ভিস ট্রেনিং করেছে। 32,000 যে চাকরি করছে না, 16,500 যারা চাকরি পেয়েছে, তারা টেটটা আগে দিয়েছিল, ট্রেনিংটা পরে নিয়েছিল অন দ্যাট টাইম। ওই সময় কিন্তু তারা সব আনট্রেন্ড। আপনি ট্রেনিংটা অর্জন করে কি ভাবছেন একটু বেশি জেনে গেছেন? আপনারা কি ভাবেন নিজেদেরকে? আমার বহু পরিচিত ট্রেন শিক্ষক আছে যাদের স্কোর একাডেমিক দেখলে শুধুমাত্র ট্রেনিংটা ছিল বলে চাকরিটা পেয়েছে। কাদের সাথে তুলনা করছেন? আমার নাম্বার জানেন যে আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি? বা আমার মতো বা আমার থেকেও যারা ভালো রয়েছে, আমি কেউ নই। আমার থেকেও বহু ভালো ভালো স্টুডেন্ট আছে পিএইচডি করা, তারা অন্য সার্ভিসের এখানে রয়েছে। কি মনে করেন নিজেদেরকে? বলে রাখলাম, এরপরে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরাই না নেমে পড়ি, এটা কিন্তু বিরোধীরা চাইছে যে এই পয়েন্টে এরাও কিন্তু ওর বিরুদ্ধে মামলাটা করুক, যেটা আমরা করিনি। আপনারা সেটা বেশি বাড়াবাড়ি করছেন গ্রুপে লেখালেখি করে। প্যানেলটা প্রকাশ পেলে ক্ষতি কি? এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ওএমআর অর্ডারটা যদি দিয়ে দেয়, আপনি কিন্তু তখনই কিন্তু বুঝতে পারবেন চোখের জলে নাকের জলে। বিরোধী আইনজীবীর পোস্টে লাইক দিচ্ছেন, ভাবছেন যে কিছু হবে না। অতি চালাক তো, অতি চালাকের কি হয় জানেন তো? আমি কথাটার বললাম না, আমরা শিক্ষক, আমি শিক্ষক সুলভ কথাতে আপনাদেরকে জানালাম। আপনারা বুঝছেন না এই চক্রান্তটা কোন লেভেলে যাচ্ছে। আর যারা বলছেন না ঘরে বসে আমার আর কিছু হবে না, আমার কিচ্ছু হবে না, ও ঠিক কেউ না কেউ করে নেবে, সবাই কিন্তু এই মানসিকতা নিয়েই বেঁচে রয়েছে। গরমকালে খাবার জলের যখন অভাব পড়ে না, যারা ওই টিউবওয়েলে পাম্প করতে যায়, তারা মনে করে যে না, সন্ধেবেলায় গেলে বেশি ভিড় হয়, দুপুর বেলাতে গেলে কম ভিড়। অনেক সময় মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম উদাহরণটা? যে সময় ভাববেন দেখবেন সেই সময় বেশি ভিড় হয়। সবাই ওই একই চিন্তাই করে, আর এই চিন্তাটাই বেশি জন করে যে আমার কিছু হবে না, ও ঠিক কেউ না কেউ করে নেবে। কোথা থেকে করবে? ঘটি বাটি বেচে বিক্রি করে দেবে নাকি একটা সিনিয়র অ্যাডভোকেটের ফিস? আর কেন আমাদের মতো যারা রয়েছি, আমি আমার কথা বলবো না, এখনো পর্যন্ত আমি যেটা জানিয়েছিলাম যে এখানে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি সেটা আপনারা বুঝতে পারেননি। 17 নম্বর কোর্টে আপনার চাকরি বাতিল করেছে, প্যানেল বাতিল করেছে। তাহলে ওই প্যানেলটা বাতিল করার পর আজকের দিনে দাঁড়িয়ে কোন প্যানেল প্রকাশ করার কথা বলা হচ্ছে ওই বেঞ্চে? এবং যে পিটিশনাররা দাবি জানিয়েছে তারা ফাইল করছে 2023 সালে, এবং তারা বলছে আমরা ট্রেন, এবং তাদের রিট পিটিশনে গাদা গাদা ভুল। তারা বলতে চাইছে ঠিক অনেকটা 140 জন পিটিশনারদের মতো যে আমি ওদের থেকে বেশি পেয়েছি, ঢিল ছুড়ে দিল। আপনি ভাবছেন যে ঠিক আছে প্যানেলটা প্রকাশ হোক না, আমি ঠিক আমার কিছু হবে না। এবং এটা তো সুন্দর খেলেছে।
আজকে আমি কিছু পোস্ট আমি পেলাম, সেখানে বলছে কিচ্ছু হবে না, আবার নতুন করে জিয়ে রাখলো 12,000 জেনারেলের চাকরি বাতিল করব। ক্ষমতা আছে, করে দেখাও। আমি বলে রাখলাম, এখানে আমি কলকাতা রাজপথে আমি দাঁড়িয়ে থাকবো। এমন একটা দিন আসবে যেখানে বুঝতে পারবেন যে আমরা কি করতে পারি। আইনি লড়াইয়ের সাথে আমরা পথের লড়াইয়ের জন্য কিন্তু প্রস্তুত, শুধু ডাক দিইনি বলে বুঝতে পারছেন না। যোগ্যকে আর অযোগ্যকে কিন্তু সেদিনকে প্রমাণ হয়ে যাবে। গোটা কলকাতা কিন্তু সেদিনকে দেখবে 32,000 শুধু নয়, 60,000 টিচারদেরকে নিয়ে, তার পরিবারকে নিয়ে আমরা রাস্তায় সার্টিফিকেট নিয়ে, শংসাপত্র নিয়ে লড়াইটা করব। আর যারা রাজনীতি করছেন তারা কিন্তু বাড়ি ছেলে পালিয়ে বাঁচবেন তখন। এই নোংরা রাজনীতি করে আপনারা শুধুমাত্র শিক্ষকদের অপমান করছে তা নয়, আপনি নিজের পরিবারকেও ছোট করছেন। একটা মিনিমাম সেন্স নেই যে যারা আজকে 7 বছর ধরে কর্মরত, যারা একটা যোগ্যতা মান উত্তীর্ণ করে টেট দিয়ে চাকরি করছে 7 বছর ধরে, সেখানে আপনারা শুধু ঢিল ছুড়ে বলে দিচ্ছেন এই হয়েছে ওই হয়েছে, কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই। আর শিক্ষকদেরকে আমি বলছি, যারা মাস্টারমশাই, যারা দিদিমণি, আপনারা স্কুলে যান। ডেফিনেটলি আপনারা স্কুলে যাচ্ছেন, আমাদের করা মামলাটা হয়েছিল বলে, কিন্তু তাহলে আপনারা কোন জায়গায় স্কুলে যেতেন? আপনি বলছেন যে আমার চাকরি কেউ বাতিল করেনি। আরে চাকরিটা আপনার বাতিল তো হয়ে গেছিল ওই সময়। আপনি ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার পরও বলা হয়েছে আপনি দেননি। আপনি তাহলে মেনে নেবেন এটা যে আপনি দেননি? দুটো জিনিস আছে, আপনার বাড়িতে গাঁজার প্যাকেট আর হেরোইনের প্যাকেট, মদের একটা বাক্স নিয়ে কেউ বলল ঠিক আছে কিছুক্ষণ রাখ আমি আসছি, আপনি জানেন না ওই বাক্সের মধ্যে কি আছে। পুলিশ এলো, এসে বলল যে আমাদের কাছে খবর আছে এই বাক্সের মধ্যে কিছু আছে। আপনি ভাবছেন যে কিছু নেই, খুলে দেখলো এ কি আপনার বাড়িতে গাঁজার প্যাকেট, মদের। আমি টিচার হয়ে কথাটা বলছি, যারা জানেন না। সঙ্গে সঙ্গে উনি কি বলবেন, না আমি তো জানি না, একজন দিয়ে গেছে। কে দিয়ে গেছে? আপনি যদি সেটা না বলতে পারেন না, আপনাকে আগে তুলে নিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি সেটা প্রমাণ করতে পারছেন। তার মানে কি হলো? নীরবতা সম্মতির লক্ষণ। আপনি ভাবছেন যে সব হয়ে যাচ্ছে আপনার এগেনস্টে, আপনি চুপ করে ঘরে বসে থাকবেন, তার মানে আপনি নীরব। আপনি মেনে নিতে শিখেছেন যে ওরা যেটা বলছে ওটা ঠিক বলছে, ওরা যারা কোর্টে যাচ্ছে ওরা ঠিক বলছে, আপনি অপরাধী। আপনাকে কন্টিনিউয়াসলি একটা জায়গায় দাঁড়িয়ে রেখে শুধুমাত্র বারবার করে আপনাকে প্রশ্নের সম্মুখে ফেলছে, সমাজের কাছে অপমানিত হচ্ছেন বারবার করে একই ঘটনায়, যে শুধু প্যানেল প্রকাশ করো, প্যানেল নেই, প্যানেল নেই, প্যানেল নেই। আরে প্যানেল আছে কি নেই পরের ব্যাপার, প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন বারবার করে সামাজিকভাবে অসম্মানিত হব? এই রাইট কে দিয়েছে? এই গণতান্ত্রিক দেশে আমি জন্মেছি, আমার 100 বার অধিকার রয়েছে, আমি সৎ, আমি কথাটা বলতে পারবো না? সেটা বলবেন কোথায়? শুধু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আর অফিস স্টাফদের গিয়ে বলবেন আমি একজন টিচার, আমি একজন টিচার। বাড়ি যখন যাবেন আমি একজন শিক্ষিকা, আমি একজন শিক্ষক। আরে শিক্ষক শিক্ষিকা যখন চাকরিটা চলে যাবে না, তখন বাড়িতে বসে মুখ নিয়ে বসে থাকবেন। আপনার পাশের লোক বলবে কিরে তোর চাকরিটা চলে গেছে, টাকা দিয়ে পেয়েছিলিস নাকি? আপনি জানেন না কত নিরপরাধী শাস্তি পেয়েছে যদি ঠিকভাবে আইনজীবী না দেওয়ার জন্য। জীবনটাকে কিভাবে দেখছেন? শুধুমাত্র বায়োস্কোপের মতো 20 মিনিটের একটা সিনেমা? আরে আপনারা কোর্টের কেসের আন্ডারে রয়েছেন বলে আপনার চাকরিটা বেঁচেছে। কালকে যদি আপনি এই মামলাটাকে না টানতে পারেন, মামলার মেরিট যদি না বোঝেন, আপনার চাকরি চলে যাবে, বেতন তো পাবেনই না। যারা মনে করছেন না যে খুব বেশি টাকা পাঠাচ্ছেন, আমাকে 1000 টাকা অনেকে পাঠিয়েছেন, 2000 টাকাও পাঠিয়েছেন, কাউকে ছোট করবো না, কারোর কন্ট্রিবিউশনকে আমি ছোট করতে শিখিনি। সেটা তার পারিবারিক সমস্যা হতে পারে, অনেক ব্যাপার আছে, ফিনান্সিয়াল, সেখানে অন্য জায়গায় পিটিশনার, অনেক ব্যাপার, কেউ 200 পাঠাচ্ছেন, কেউ 300 পাঠাচ্ছেন। একবার ভেবে দেখুন তো, যে আপনার যদি সামর্থ্য থাকে না, আমি জানি আমরা তো কাজ করেছি, অভিষেক মনু সিংভি হোক বা সুরজিন্দার বাবু হোক, আমরা কাজ করে দেখেছি যে হাতে গোনা 500 থেকে 700টা লোক মেরে কেটে দাঁড়িয়ে থাকে, ম্যাক্সিমাম 500 থেকে 700টা লোক। আমি এই আজকে এতদিন 1 বছরের মতো অভিজ্ঞতা নিয়ে আমি বলছি। আর যারা ওই যে একটা কথা বলছে না বিভিন্ন গ্রুপে, যে এখন তো আমার নাম তুলে কথা বলতে পারে না, সে সাহসটা নেই। একবার করে দেখো, আমি বলেছি জেল খাটাবো আমি, আমার নামে যদি কোনো উল্টোপাল্টা কথাবার্তা হয়। আমি সেই ধরনের মানসিকতার ছেলে। তাদের কথাগুলো বিশ্বাস করুন না যে আমি টাকা কামাচ্ছি, নাসিম টাকা কামিয়েছে, বলুন তাদের কথাগুলো বিশ্বাস করুন, তারা দেবেন না।
আপনাদের মধ্যে ভাগ করে দিচ্ছে এরা আপনার মাথার মধ্যে পুরো ঢুকিয়ে দিচ্ছে। যারা নেতা যারা এই লাইফটাই করে তারা প্রচুর কামিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাদের ঘর বাড়ি ঘটি বাটি, এটা আমার চাকরি পাওয়ার আগের ঘর, দেখে রাখুন, এগুলো আমার নিজের টাকায় কেনা, এই কারোর জন্য দরকার পড়ে না, এই টাকাতে আমার সংসার চলে না। আর এই কেসে আমার কোনো ইচ্ছাও ছিল না। আমি কেন দাঁড়িয়েছিলাম জানেন? এই কেসটা 17 নম্বর কোর্টে আমার চাকরি বাতিল হয়েছিল। 17 নম্বর কোর্টে যে গ্রাউন্ডে বাতিল হয়েছিল, তাহলে আজকে সেই গ্রাউন্ডটা কোথায় গেল? আমি ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট তখন বলা হলো দিইনি, এখন বলা হচ্ছে দিয়েছি। অদ্ভুত, মানে আমি বুঝতে পারছি না যে এই তাগিদটা কার। আমার মেয়ের জন্মদিন পালন হচ্ছে না, আমার কেউ পরিবারে মারা যায়নি যে আমি এখানে শ্রাদ্ধ করতে এসেছি, আমি এই ভাষা আপনাদের কাছে জানাচ্ছি। আমার কি সেলফ ইন্টারেস্ট আছে এখানে? আমার বাড়ির নেটের খরচা আমি করে, মোবাইলের ব্যাটেজ ড্যামেজ করে, আমি রাত 12টা প্রায় বাজে, আমি আমার ঘরের ছোট্ট মেয়ে, যারা জানেন তারা জানেন, এগুলো কোনো সিম্পেথি দেওয়ার জন্য বলছি না। স্কুল করার পরে, পরিবারের কাজগুলো করার পরে, প্রত্যেকটা মুহূর্তে কেসের জন্য ফোকাস করার পর ভিক্ষাবৃত্তি করতে এসছি নাকি আমি এখানে? যে আপনারা টাকা দেবেন, কখন দেবেন, আমি চাতক পাখির মতো করে বসে থাকবো? আপনি টাকা দিচ্ছেন আপনার চাকরি বাঁচানোর জন্য, আপনি স্কুলটা করছেন, আমরা দাঁড় করিয়ে রেখেছি বলে আপনাকে। আজকে যদি ডিভিশন বেঞ্চে 16ই মে 17ই মেতে না যেতাম, আপনি প্যারা টিচারে 10,000 টাকা বেতন পেতেন। আজকে যদি মামলা হারেন, আপনার চাকরি যাবে শুধু নয়, আপনার বিরুদ্ধে তদন্ত হতে পারে। সমাজের কাছে, মিডিয়ার কাছে তো আপনি সেই অংশই। 32,000 শিক্ষক আজকে 32,000-এর মধ্যে সীমাবদ্ধ নেই, 42,949। 16,500 যারা ভাবছে আমার কিছু হবে না, আমি তো ট্রেন্ড, ওএমআর মামলাটা আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, সব সুন্দর করে পুরো গুটি সাজিয়ে রেখেছে, যখন যেটা তখন সেটা প্রয়োগ করছে ওরা। প্রত্যেকটা বেঞ্চের জন্য সুন্দর সুন্দর করে মামলা সাজানো, মারাত্মক, মানে ব্রেন শার্প। আমি বলবো যে সত্যি করে বিরোধী পক্ষের আইনজীবী উনি 140 জন পিটিশনারদের হয়ে আর্গুমেন্ট করতে পারবেন না, কারণ উনি জানেন কেসটা মেরিট নেই, ওটা হেরে যাবে। উনি কি সুন্দরভাবে কি করেছেন, সব থেকে জাল বিছিয়ে রেখেছেন। আর এই কয়েকটা লোক এত বড় সংখ্যক শিক্ষকদেরকে প্রত্যেকটা মুহূর্তে সমস্যা জর্জরিত করে রেখেছে। আপনারা প্রত্যেকে না সত্যি করে একটা সময় দেখবে মেন্টাল হয়ে যাবেন। আমার মনে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে, সকালবেলা ঘুম থেকে ওঠেন, আমি প্রত্যেকটা গ্রুপ ফলো করি, প্রথম কথাই হচ্ছে আজকে কি হলো। 5টা পিটিশনার যাচ্ছে, তাদের হয়ে অর্ডার হয়ে যাচ্ছে। দেখুন, কোর্ট ডেফিনেটলি তাদের জন্য বলবে, তাদের হয়ে কাজ করবে, কিন্তু আমরা কেন তাদের এগেনস্টে যাচ্ছি না? কেন এটা করা যেত না? এই 8 জনের তথ্য যেরকম ভাবে 140 জনের তথ্য বোর্ড অপোজিশন ফাইল করে জানুয়ারি মাসের মেবি 11 তারিখে তাদের নাম্বার প্রকাশ করে দিয়েছিল যে তুমি এত পেয়েছো, তুমি এলিজিবল নও। কেন এই 8 জনকে দেওয়া যেত না? বোর্ডকে তো সময় দেওয়া যেতেই পারত যে আপনারা এর উত্তর জানিয়ে দিন। কিন্তু কি অর্ডার হলো? ডেফিনেটলি পিটিশনাররা যেটা চেয়েছিল সেটা, তারা সোশ্যাল মিডিয়া যা বলছে তাই পাচ্ছে। রাত্রেবেলা বলছে আমি এটা করব, তারা করছে। ষড়যন্ত্র। আর আমি 32,000 শিক্ষকদেরকে আমি অনুরোধ করব, যদি নিজের ভালো বোঝেন, যদি নিজে সত্যি করে ভালো বোঝেন, যদি মনে করেন যে 60টা বছর চাকরি করবেন, তাহলে আপনারা নিজ উদ্যোগে এগিয়ে আসুন। এটা বুঝতে পারছেন না যে 24 নম্বর কোর্টের অর্ডারটা অন্য গ্রাউন্ডে, সেখানে ইডি সিবিআই কেন্দ্রিক, সেটা একটা জায়গায় অন্য পার্সপেক্টিভে মামলাটা চলছে। সেখানে আমার প্যানেল নিয়ে কোনো বাতিল হবে কি হবে না সেটার উপর স্টে আছে, সেটা অন্য স্পেসিফিক গ্রাউন্ড। কিন্তু 17 নম্বর কোর্ট, যে কোর্টে আমার চাকরিটা বাতিল হয়েছিল, এবং পার্টিকুলার একটা স্পেসিফিক গ্রাউন্ড শুধু নয়, কয়েকটা গ্রাউন্ডে, তার মধ্যে মুখ্য হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউর জন্য। তাহলে পক্ষান্তরে যে প্রশ্নমূল মামলা যারা চাকরি পেল, যারা আরটিআই করে চাকরি পেল, যারা 16,500, যারা ট্রেন্ড,
তথাপি যারা আজকের দিনে কেস করে করে চাকরি পাচ্ছে, তাহলে কি তাদের ক্ষেত্রে কি শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ হয়েছিল? আর যারা রিট পিটিশনার আজকের দিনে তাদের ক্ষেত্রে হয়েছিল? আমরা তারা কারা? একবার প্রশ্ন করছেন না নিজেদেরকে? করবেন। আমি নাটক করতে এখানে আসিনি আজকে। মেবি হয়তো এটা আমার শেষ লাইভ হতে চলেছে এই মাসের। তার কারণ যদি আমি রেসপন্স না পাই, এই পরিষ্কার বলছি যে আপনারা যারা ভাবছেন যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যারা বলছেন না তারা নিজেরাই জানেন না আপনি একজন কোপিটিশনার। আপনি একটা বড় ম্যাটের না, একটা কোপিটিশনার। কালকে যদি কোর্ট অর্ডার করে বলে যে কাল থেকে চাকরি করতে হবে না আমরাকে, যেরকম সিঙ্গেল বেঞ্চ বলেছিল, 269 ক্ষেত্রে একই অর্ডার হয়েছিল, তাদেরকে ঘটি বাটি সংখ্যায় কম ছিল, তো সংখ্যায় কম ছিল, তাদেরকে ঘটি বাটি বেচে এক একজনে 80,000 90,000 করে খরচ হয়েছে। জিজ্ঞাসা করবেন, সংখ্যায় কম বলে তারা বেঁচে রয়েছে শুধুমাত্র ওই কেসের জন্য। আর 32,000 আজকে বাঁচিয়ে রেখেছে একে অপরকে। কঠিন সময় তারা ডেফিনেটলি একটা সংখ্যা এগিয়ে এসেছিল, কিচ্ছু বলতে হতো না, সবাই পজিটিভ ছিল। কেউ তখন বেতন নিয়েও কিন্তু চিন্তা ছিল যে না আমি বেতনটা পাবো তো। আজকে 4% দিয়ে ঘোষণা হচ্ছে। একটা জুলাই মাসে ইনক্রিমেন্ট পেলেন, আবার জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট পাবেন। এটা কাদের জন্য? একবার জন্য মনে হয় না যে যে এরা কেসটা করেছিল বলে আমার প্যারা টিচারের যে বেতন সেখান থেকে বাঁচিয়ে রেখেছে? তখন তো বলতেন যে 10,000 টাকা বেতন কি করে সংসার চলবে, কি করে কেস টানবো। আরে কেসটা করেছিলাম বলেই তো আমরা বাঁচিয়ে রেখেছি সবার স্বার্থে, নাকি না আমার বেতনটাই বেড়েছে আপনার বাড়েনি? আমি তো বুঝতে পারছি না। যে এটা মনে হচ্ছে যেন সেটা আমরাই শুধুমাত্র এগিয়ে রয়েছি, আমাদেরই কিছু হয়নি, আমরাই শুধু দোষী, আপনারা নির্দোষ। বিশেষ করে আমি ঠিক বুঝতে পারছি না, যারা বলছে না তারা কিন্তু এই গেমটাই খেলেছে আপনাদের সাথে। যে যারা কিছু চিন্তা করবেন, আমি দেখছিলাম যে পোস্ট, যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের কিচ্ছু চাকরি যাবে না, আপনারা সেই ললিপপটা গিলুন। তাদের ললিপপ গুলিতে বেশি নিচ্ছেন যে আপনাদের কিছু হবে না। কাদের চাকরি যাবে? জেনারেল চাকরি যাবে। আরে ভাই তুই জেনারেল চাকরিটা খেয়ে দেখা না। আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি, যে পোস্ট করেছিস তুই জেনারেল একটা জেনারেল চাকরি খেয়ে দেখা। যদি সে অসৎ উপায় চাকরি পেয়ে থাকে তার পাশে আমরা নেই, তুই একটা জেনারেল চাকরি খেয়ে দেখা। আজকে বলে রাখলাম, কড়া ভাষায় বলে রাখলাম, ভদ্রভাবে শিক্ষক সুলভ আচরণ দেখেছিস তো? বিকাল 4টে পর্যন্ত আমরা টিচার। বিকাল 4টের পরে কিন্তু একটা সামাজিক পরিচয় রয়েছে। তুই যে চায়ের থেকে বসিস সে চায়ের থেকে আমরা আড্ডা মারি। তুই যে ভাষা বুঝিস সেই ভাষা তোকে আমি বোঝাবো, বলে রাখলাম। আর এটা আমার গায়ে মাখার বিষয় নয়। আমি ভাববি না যেটা আমি নিজে গায়ে মেখেছি। তুই আমাদের মতো কোনো টিচার যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে তুই নোংরা, বলতে পারা যে সাম্প্রদায়িক তাস, এবং এটা প্রচন্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই তাস খেলানো হচ্ছে যে রিজার্ভ ক্যাটাগরি কিচ্ছু হবে না। তাহলে জেনারেল কেন কোন গ্রাউন্ডে হবে? তারা জানে যে বোর্ড যে ফাইলটা করেছে রিটেন নোটসে তারা এখানে হেরে যাবে। আর আমি যে কথাটা লাইভে কন্টিনিউয়াসলি বলি, রিজার্ভেশনের ছাড় যদি কেউ নিয়ে নেয় সে কোনোদিনই আনরিজার্ভ ক্যাটাগরিতে ট্রিট হবে না। এবং যদি কেউ ছাড় না নেয়, যাকে বলা হচ্ছে এমআরসি, মেরিটোরিয়াস রিজার্ভ ক্যাটাগরি, তার এখতিয়ার সে কোন ক্যাটাগরিতে স্কুলটা চয়েস করবে। কাউন্সিলিং এর টাইম তারা জানে না, তারা জানে নাটক করছে। আপনারা যারা চাকরি পেয়েছেন অনেক কিছুই জানেন না, আমি বলতে বাধ্য হচ্ছে। আপনারা সার্ভিস রুলটাই পড়েননি, শুধু তাদের পোস্টগুলো ফলো করেন। রোজ সকালবেলা হলে একটা পোস্ট দাগিয়েছে, এইটা একটা পাঠিয়ে দিই। আমি বললাম না, মেন্টাল হয়ে যাচ্ছেন সবাই। আপনাদেরকে মেন্টাল করে দিচ্ছে, আপনাদেরকে দেওয়ালে পিঠ থেকে যে তুমি মামলা করবে না, তুমি মামলা করবে না, বাধা দিচ্ছে। এখনো বলছে যে লাইভ করে তারা টাকা তুলছে, আর আমি পালাবো না, আমার একটা স্কুল আছে, আমার পরিবার আছে, আমার ঘর যেখানে সেখানেই থাকবো, আমরণ থাকবো, সবাইকে ওয়েলকাম। 32,000 না, সবাইকে ওয়েলকাম আমার বাড়িতে। চা বিস্কুট খাবে, একসাথে মজা করবে, কে শেষ হবে একসাথে আনন্দ করব। কিন্তু তোদের অবস্থা আমি খারাপ করব।
আমি এটা বলে রাখলাম। তার কারণ তোরা যে জায়গায় যাদেরকে ইঙ্গিত করছিস, নাম তুলে বলবি না, ঠিক আছে, নামটা যদি তোলা, যদি সৎ সাহস থাকে তোল, দেখতে পাবি যে কি করি। সুতরাং আজকের দিনে সে নামটা তোলার সৎ সাহস নেই। আর আমি যেটা করেছি সেটা জানিস ভালো করে, যে কেন করেছি, একদম সঠিক কাজ করেছি। তোদের পাতা ফাঁদ চোখের সামনে দেখব, তোরা এগুলো করবি, টেট পাস করবি না, রাজনীতি করতে নামবি, রাস্তায় দাঁড়িয়ে বলবি মিডিয়ার কাছে আমরা যোগ্য, আমরা যোগ্য। আর বারবার করে যখন তোদেরকে বলা হচ্ছে, ডেফিনেটলি আমি বলছি, ডেফিনেটলি বলছি, বহু ছেলে মেয়ে এডুকেটেড ছেলে আছে, ওদের মধ্যেও আছে। তাহলে তারা কোথায়? তারা অন্য চাকরি করছে। তারা এই 16,500-র মধ্যে ঢুকে গেছে, তারা 11,700-র মধ্যে চাকরি পেয়ে গেছে, তারা অন্য কোনো চাকরি, প্রাইভেটে ভালো চাকরি করছে, কোনো হেলদোল নেই তাদের। আরে টেট পাস করেছিল কজন? 1,21,000। তো চাকরি করছে কজন? 60,000। আন্দোলন করছে কজন? 2,000 ম্যাক্সিমাম। তার মধ্যে কজন যোগ্য আছে? যদি সত্যি করে যোগ্যতার কথা বলি, যোগ্য মানে হয়তো সে তার পার্টিকুলার ডিস্ট্রিক্টে কাট অফটা ক্লিয়ার করতে পারেনি, হতেই পারে সে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে কম পেয়েছে, একাডেমিক তার ভালো, একাডেমিক ভালো হলে সে যোগ্য। অদ্ভুত কথা, পুরনো সিলেবাস নতুন সিলেবাস বলে কিছু নেই। আর যারা বারবার করে বলছেন আমার একাডেমিকটা না ভালো আছে, বুঝেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আরে আপনি আপনার বাবা মাকে প্রশ্ন করুন, যার থেকে আপনি শিক্ষাটা গ্রহণ করেছেন, যে মাস্টার মশাইয়ের কাছ থেকে আপনি পড়াশোনা শিখেছেন, তাকে জিজ্ঞাসা করুন যে তিনি কত নাম্বার পেয়েছিলেন। তিনি তৎকালীন সময় 60% পেয়েছেন, মানে হ্যাবক কিছু করে ফেলেছেন। 40 বছর ঊর্ধ্বসীমা বয়সের জেনারেল ক্যাটাগরিদের ওল্ড সিলেবাস জানেন? যারা তুলনা করছেন না, যে ওল্ড সিলেবাসে যাদেরকে বলছেন নিম্ন মেধা সম্পন্ন, রিট পিটিশনে লিখছেন, আপনাদের সাহস কে দিয়েছে এই কথাগুলো বলার? যে ছেলেটা কম পেয়েছে তার শারীরিক, তো সে জ্বর হতে পারে, এরকম বহু ছেলে রয়েছে না, ফাইনাল এক্সামের আগে সে কিন্তু পক্স হয়েছে। আমার বহু বন্ধু আছে এরকম, 2-3 জন আমি নামই বলে দেবো। সে কিন্তু তার শরীরই, তার বাবা মারা গেছেন আগের দিন, পরীক্ষার আগের দিন বাবা মারা গেছেন, কাঁদতে কাঁদতে ছেলেটা পরীক্ষা দিয়েছে, ভালো ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, ম্যাথামেটিক্সে 67 পেয়েছে, 100-এ 100 পাওয়া ছেলে। তাহলে সে কি অযোগ্য? সে কিন্তু ইঞ্জিনিয়ারিং এ একটা ভালো জায়গায় সেক্টরে কাজ করে। তাহলে কিভাবে বিচার করছেন? ভারতবর্ষে ইউপিএসসি জানেন, একটা মিনিমাম নাম্বার পেতে হবে, সেখানে বাকিগুলো ক্র্যাক করতে হবে, তারপর আপনি এলিজিবল। আপনি শুধু এই সার্টিফিকেট ঝুলিয়ে বলছেন যে আমার থেকে কম নাম্বার পাওয়া ছেলেগুলো চাকরি করছে, তারা অযোগ্য। আর কিছু মিডিয়া আছে যারা আপনাদেরকে বলছে এরা যোগ্য, রাস্তা আন্দোলন করছে। আজকের খবর এইটা, কারণ তারা তো যোগ্যতা যাদের আছে তাদেরকে নিয়ে তো বিজ্ঞাপন করতে পারবে না, কারণ তাদের সেক্ষেত্রে টিআরপি বাড়বে না। একটা পরীক্ষায় কম সংখ্যকই তো চাকরি পায়, সবাই ফর্ম ফিল আপ করে। এই পরীক্ষা তো 22 লক্ষর মতো ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছিল, পাস করেছিল 1,21,000। তাহলে কি হলো? সব দিক থেকে দেখতে গেলে সবাই, তাহলে তো ম্যাক্সিমাম 99% ছেলে মেয়ে কারা? যারা পাস করতে পারিনি, 1% পাস করেছে আমি ধরলাম অঙ্কের নিরিখে, একের থেকে সামান্য বেশি, তার 99% তো অপোনেন্ট হবেই। নাচতে না পারলে উঠোনের দোষ। আমি পাস করতে পারলাম না, আমি চিৎকার করতে শুরু করলাম। আর এখন একটা নতুন ট্রেন্ড উঠেছে, এনসিটির গাইডলাইনের বাইরে প্রশ্ন এসেছে, মামলা করো। কেন? আমাদের 14 টেটটা, যে টেটটা আমরা দিয়েছিলাম, সে টেটটাতে আমরা তো নিজেরা জানি সে টেটটা কতটা কঠিন ছিল। স্বাভাবিকভাবে যারা পড়াশোনা করেছে তারাই পাস করেছে। এখন কি হয়েছে? ওএমআর নেই। ওএমআর সংরক্ষণ করবে কি দিয়ে, কোন লিকুইড দিয়ে, কোন কেমিক্যাল ফর্মুলেশন, এইগুলো পুরো বেকার কথাবার্তা। আপনারা শুনুন, আমি লাস্টবার বললাম, অনুরোধ করছি আপনাদের ভালো চেয়ে, যে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে সর্বপ্রথম ইনিশিয়েটিভ নিয়ে কেসটা ফাইল করেছিলাম ডিভিশন বেঞ্চে, আমরা সেই দিনটা বুঝেছিলাম। আজকের দিনেও বলছি, কালকে আমি মেসেজ করে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা গুরুত্ব আপনারা বুঝতে পারছেন না। কেউ ভাবছেন যে প্যানেলটা যদি প্রকাশ হয়ে যায় না আমার ঠিক থাকবে, আমিও বলছি আমারও ঠিক থাকবে, বিশেষ করুন আমারও কোনো পরিবর্তন হবে না। কিন্তু কেন করছি জানেন? তার কারণটা হচ্ছে যে তারা 5 জন যাবে, 7 জন যাবে, যা চাইবে তাই অর্ডার করে নিয়ে যাবে, তাদের মেধা চেক হবে না, বারবার করে আমাকে ইডি সিবিআই এর
তদন্তে আওতা থেকে বলবে 10 বার করে কাগজ দাও, 10 বার করে আমার প্যানেলটা প্রকাশ হোক, আর 10 বার করে মিডিয়া এসে বলবে প্যানেল কেন প্রকাশ করছে না, কিসের এত ভয়? আরে প্যানেল প্রকাশের অ্যাক্ট আছে কি? আগের নিয়োগে কোনোদিন প্যানেলটা প্রকাশ পেয়েছিল তো? এই প্রশ্ন তো কেউ করে না। আর করলেই সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, পাবলিক রিক্রুটমেন্ট। কত এক্সাম দিয়েছেন আপনারা? আমি যদি বলি রেলের এক্সাম দিয়েছেন, ব্যাংকের এক্সাম দিয়েছেন, জানেন সেখানে কি হয়? প্রথমে রোল নাম্বার গুলো দিয়ে দেয় যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট, নাম্বার দেয় না, তারপরে স্টেজে যায়, ওটাকে বলে প্রিলিমিনারি, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে। তারপরে মেন্সে যায়। সেখানে যখন যায় তখন কিন্তু কারোর পরিচয় নামে থাকে না, রোল নাম্বারে থাকে, রেজিস্ট্রেশন নাম্বারে থাকে। ক্যান্ডিডেটের নামই লিখতে বারণ করে, কারণ গোপনীয়তা স্বার্থে। নাম যদি প্রকাশ পেয়ে যায়, যদি সে কম নাম্বার পায়, তার কাছে একটা স্কোপ থাকে দুর্নীতি করা, যে আমি কম পেয়েছি, আমি কিছু টাকা খাইয়ে দিয়ে চাকরিটা পেয়ে যাই। এটা প্রাইভেসি, এটা সর্বভারতীয় স্তরে প্রয়োগ করা হয়। যখন মেন্সের এক্সাম বেরায়, একটা করে রেজিস্ট্রেশন পোর্টাল থাকে, ইউনিক পোর্টাল। সেখানে কি করে, একটা ডিউরেশনের মধ্যে বলে দেওয়া হয় তুমি এইগুলো করেছো, অনলাইন টেস্ট, সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। সেখানে বলে দেওয়া হয় তুমি এটা নাম্বারটা চেক করে নাও, কত পেয়েছো। যে যার পোর্টালে সে তার নাম্বার দেখে নিল। তারপরে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে একটা সময় ইন্টারভিউ ভাইভাতে ডেকে নিল। তখনও কিন্তু নাম্বার প্রকাশ করে না। কখন প্রকাশ করে জানেন? যখন ওদের যে আইন আছে, নিয়োগ রুলস, সেই মোতাবেক ফাইনাল লিস্ট দিয়ে দিল, এরা এরা এই অর্ডার, এই নাম্বার পেয়েছে এই ফেজে। এটাই তো হয়ে এসেছে। আর প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাক্ট আজকে তৈরি হয়নি। 16 সালে গেজেটে আমাদের পরিষ্কার বলে দেওয়া আছে যে কোনোভাবে ওয়েবসাইটে পাবলিক করা যাবে না প্যানেল, ডিপিএসসি তে প্রকাশ করতে হবে। তা ডিপিএসসি যে প্যানেলগুলো প্রকাশ করেছিল অন দ্যাট টাইম, আপনারা কি ঘুমিয়েছিলেন নাকি ওই সময়? আপনারা তো যদি মনে করেন প্রবেশন পিরিয়ডে কেন কেস করেননি, 2 বছরের মধ্যে কেন কেস করেননি? কেন এই প্রশ্নগুলো উঠছে না? উঠছে তো, বোর্ড করছে এখন, কিন্তু বোর্ডের কথা এন্টারটেন করা হচ্ছে না, কারণ তারা নিয়োগকারী সংস্থা। তারা আপনার হয়ে আমার কথাটা বলবে না তো, তারা তো তার কথা বলবে। আমি তো আমার কথা বলবো। আমি তো সাফারার হচ্ছি, আমি তো ভিকটিম হচ্ছি, আমি কেন কথা বলবো না? যারা চাকরি পায়নি তারা যদি আপনাকে চোর বলে, ডাকাত বলতে পারে, আমি তো তাকে চোর বলছি না, ডাকাতও বলছি না। তুমি যদি যোগ্য হয়ে থাকো, তুমি প্রমাণ করো তুমি যোগ্য। এইটুকু একটা সিম্পল ওয়ার্ড। আমরা বলছি তো যদি কেউ যোগ্য হয়ে থাকে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হোক, সহকর্মী হিসেবে তাকে আমরা ফুলের তোড়া দিয়ে ভালোবাসবো, যোদ্ধা বলবো তাকে। আর তুমি টেট না পাস করে তুমি মামলা করতে গেছো, আর কি যুক্তি দেখাচ্ছ যে টোটাল সিলেকশন প্রসেসটার মধ্যে গলত আছে আফটার 7 ইয়ার্স। সবই বুঝতে পারছি, আমরা সবই বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে যারা আজকে বুঝতে পারছেন না, যারা ভাবছেন যে স্কুল করবেন, করুন স্কুল, আমরাও স্কুল করি। আমি বলছি পরিষ্কার ভাবে, আমরা যদি এক হয়ে যাই না, যদি বলি গায়ে কাল থেকে কিছু করতে হবে না, কেউ করতে পারে না, কেউ আমাদেরকে টাকা দিয়ে রাখিনি। আর যদি ভাববেন যে এরা এখন বড় বড় কথা বলছে, এদেরকে কি নামে চিনতো, এরা এখন বড় বড় কথা বলছে, এটা তো আমার মতোই শিক্ষক। ভাবুন, অসুবিধা আছে। আমাদের মতো মানুষদের কি সমস্যা জানেন তো? ব্যাংকিং সেক্টর যদি একজন বলে কাল থেকে ধর্মঘট, ব্যাংক খুলবি না, ওরা একসাথে বলে ঠিক আছে খুলবো না। কেউ যাচাই করতে চায় না যে ও ঠিক করছে না ভুল করছে। আর কালকে যদি বলা হয় স্ট্রাইক, না করবো না। এখন কোন হেড টিচার কাকে ছাড়িনি, না আমার হেড টিচারকে ছাড়িনি। হ্যাঁ, হেড টিচার তো আপনাকে কেন ছাড়বে? কারণ চাকরিটা তো হেড টিচারের, আপনার নয় তো। গেলে তো হেড টিচারের যাবে, আপনার তো যাবে না। 17 সালে নিযুক্ত শিক্ষক হিসাবে একবার ভাবছেন না যে সোশ্যাল মিডিয়াতে আপনার এগেনস্টে কি লেখা হচ্ছে? আপনি একবারও ভাবছেন না? খবরগুলো পড়েন না? না অ্যাভয়েড করার চ্যানেলগুলো পাল্টে দিয়ে দেন পরিবারের সামনে দেখবেন না বলে? একবার ভাবুন, উপলব্ধি করুন। আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বুঝতে পারছেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এখনো ঘুমিয়ে রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা সচেতন নন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা সমালোচনা করতে শিখেছেন কিন্তু কোনো গঠনমূলক কথা বলতে শেখেননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আজকে একটা শ্রেণীর মধ্যে পড়ে বিরোধীদের সাথে হাত মিলিয়েছেন। একই নৌকার যাত্রী আমরা, এটা ভুলে যাবেন না। আমাদের হারানোর কিছু নেই।
পাওয়ারও কিছু নেই, ফিরে পাওয়ার আছে সম্মান, যে সম্মানটা আপনার বাবা আপনাকে বড় করেছে। একটি টাকা দিয়েও আপনি চাকরি পাননি, কারো হাতে পায়ে ধরে চাকরি পাননি, আপনি পেয়েছেন আপনার যোগ্যতাতে, আপনার মেধাতে। আপনি আরো বেশি বড় জায়গায় যেতে পারতেন, পারবেন, যাদের বয়স আছে, যাদের এখনো চর্চায় রয়েছেন। কিন্তু যাদের বয়সের দোরগোড়ায়, যারা ফ্যামিলি, যাদের পরিবার হয়ে গেছে, একটা বাচ্চা স্কুলে পড়ে, তার বাবার চিকিৎসা করছে, তাকে কেন ওই জায়গায় এই হ্যারাসমেন্টের শিকার হতে হবে? সে কি অন্যায় করেছে? আজকে কারোর বাড়িতে যদি সন্দেহ করা হয় যে একটা লোক অন্যায় করেছে, তাহলে রোজ প্রত্যেকটা লোকের বাড়িতে সার্চ হবে তো? আপনারা এইগুলো করেন? একটা শুনুন, স্কুলের মধ্যে কেউ একটা পেন্সিল বক্স চুরি করে নিয়েছে, আপনি কি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবেন, চোর বলবেন যে তোর বাক্সটা দেখি, তোর বাক্সটা দেখি? আগে তো দেখবেন যে কে সন্দেহভাজন হতে পারে, আপনার তো একটা অনুমান থাকবে, আপনি অন্যভাবে তো বিষয়টাকে ডিল করবেন। আগে দেখবেন সে সঠিক কথা বলছেন কিনা, সেটাকে দেখতে হবে তো। আমি সঠিকটাই বিচার করছি না, আমি সবসময় আমাদেরকে শুধু চোর বলা হচ্ছে, আমাদেরকে অন্যায়কারী বলা হচ্ছে। কি আমরা কি খুন করেছি নাকি? আমরা কি সামাজিকভাবে অপরাধী? বুঝতে পারছি না। আজকে তারা ভালো, আজকে আমরা পাস করে খারাপ। আমি বলে রাখলাম, এর কিন্তু বদলা হবে আইনি প্রক্রিয়ায়। কতটা জেদ বাড়িয়ে দিয়েছেন আপনারা জানেন না। আমি তাদেরকে বলছি যারা সচেতন, ইমিডিয়েটলি কারোর প্ররোচনা পা না দিয়ে চুপচাপ বসে থাকুন, অন্য কোনো পরীক্ষার চেষ্টা করুন, নিশ্চিত পাবেন। আমাদের শুভকামনা রইল, কিন্তু ভুল পথে পা দেবেন না। ববিতা সরকারের চাকরি হয়েও চাকরি গেছে, আমিনা পারভিনের চাকরি হয়ে যাচ্ছিল, চাকরিটা চলে গেছে। সুতরাং সবসময় সব কথা ঠিক নয়। আমরা চ্যালেঞ্জ করছি প্রত্যেকটা মামলাকে। যারা টেট পাস করেননি তারা কিন্তু বিপদে পড়বেন, তদন্ত কিন্তু আপনাদের এগেনস্টে হবে। সবার দিন কিন্তু সবার একরকম হয় না। আজকে আপনাদের দিন, রাজনীতির অঙ্কটা সেই রকম। সবাই আমাদের বিরুদ্ধে, না মিডিয়া, না কোনো পার্টি, না কোনো সংগঠন, কিছু ব্যতিক্রম আছে। আপনার নিকট আত্মীয় শুধু বেঁচে রয়েছেন কেন জানেন? এই কোর্ট কেসটা করে আঙুলটা তুলে দেখিয়ে দিয়েছেন। আর এরা কি চাইছে বলুন তো? আপনাকে রাস্তায় নামিয়ে পাবলিকের কাছে হ্যারাস করতে। পাবলিক বলবে ওই দেখ মাস্টারগুলো বেরিয়েছে, এরাই টাকা দিয়ে পেয়েছে, আর যোগ্যরা রাস্তায় বসে রয়েছে। টিটকিরি খেয়েছেন কোনোদিন? তখন কি মনে হয় বলুন তো? এই আপনি কেন এই কথাগুলো বলছেন বলুন তো আমাকে? তেড়ে মেরে যাবেন, কিছু করতে পারবেন না। পাবলিক, আপনি টিচার, আপনি কোনো অসভ্য ভাষা প্রয়োগ করতে পারবেন না, আপনার উপর প্রয়োগ করতে পারে। আপনি নিরপরাধী হওয়া সত্ত্বেও আপনাকে হজম করতে হবে কথাগুলো। ঘরে বসে রয়েছেন অনেকে, বুঝতে পারছেন না, রাস্তা নেমে দেখুন না। একবার বলুন তো যে আমি 17 সালে নিযুক্ত শিক্ষক। ও 17? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, তোমাদের একটা কেস চলছে না? এই প্রথম কথা এটাই শুরু করবে। কারা বলছে? তাদের সময় না ছিল টেট, না ছিল কোনো কিছু সিলেকশন প্রসেস, না ছিল কিছু, কোনো প্যানেলও ছিল না। সব প্যানেলগুলো তৈরি হয়ে যেত একটা সময় সব ঘরে ঘরে। কেউ বয়স ভারিয়ে চাকরি পেয়েছে? ব্যতিক্রম আছে। সবসময় আমি বলি সবকিছুরই ব্যতিক্রম আছে। আর যারা আমাদের বিরুদ্ধে কেস করেছে তাদেরও ব্যতিক্রম আছে, যারা অনেকে শুভবুদ্ধি সম্পন্ন, তারাও বুঝতে পারছে যে এটা ঠিক নয়। আমার সাথে অনেকের কথা হয়েছে এ নিয়ে। তারা বলছে যে সত্যি কথা বলতে আমরা আমাদের চাকরি চাইছি স্যার, সত্যি কথা বলতে আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে, আমাদের তো ট্রেনিং নেই, আমাদের যদি একটা চাকরি হয়ে যায়, সবাই কোর্টে যাচ্ছে আমিও চাই, ও যাচ্ছে আমিও যাই। ব্যাপারটা কি বলুন তো? ও যাচ্ছে, চ আমি যাই কোর্টে, তাহলে যদি চাকরিটা হয়ে যায়। জানি না আমি কারোর কিছু করতে পারলাম কিনা, আমার স্বল্প জ্ঞান, বাস্তব জ্ঞান প্রয়োগ করে আমি আপনাদের উদ্দেশ্যে আজকে লাইভ করলাম। এই লাইভে যদি কারোর মধ্যে বিন্দু মাত্র যদি একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে হ্যাঁ, যে স্যার কেন এই লাইভটা করলো এত রাতেও, কার জন্য করলো? এটা আমার কোনো ইউটিউব চ্যানেল নয় যে আমি কিছু সাবস্ক্রাইবার বাড়িয়ে আপনাদেরকে নিয়ে ব্যবসা করব। আমি কোনো ইউটিউব চ্যানেল খুলিনি যে আপনাদের ভিউ নিয়ে আমি কোনো ব্যবসা করতে চলেছি। আমার ফেসবুক লাইভ,
জীবনে কোনোদিন করিনি। চাকরি যখন যাইনি, আমার কোনোদিন আমার প্রোফাইলে যারা পরবর্তীকালে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন দেখবেন আমার লাইভে কোনোদিন আছে কিনা। বেলুন মঠে গেছিলাম একটা সময়, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, একটা স্বল্প সময় আমি মনে লাইভ করেছিলাম, বা দুর্গাপুজোর সময়। ভালো থাকবেন। অনেক কষ্ট করে কথাগুলো বললাম। এরপরেই দেখবেন একটা পোস্ট আসবে, সেই পোস্টটা আবার একটা নিয়ে অনেকে আমাকে পাঠাবেন, স্যার এগুলো দেখবেন। আমার কিছু দেখার নেই, বিশেষ করে আমি ওদেরকে পাত্তাই দিই না। আমি বলেছি যে আমার নাম তুলে যদি কেউ কথা বলে আমি দেখে নেব, কথা বলো আমি তোমাকে দেখব, আইনিভাবে বুঝে নেব, তোমার কত মাথা আছে আমি দেখে নেব। আমি খুব জেদি ছেলে, যেটা বলি সেটা আমি করি। আজ পর্যন্ত কিন্তু সেটা করে এসেছি, তাই হয়তো আজকে এই জায়গায় মেরুদণ্ডটা সোজা করে রাখতে পেরেছি। কেউ তখন কিন্তু জানতো না কেউ কেস ফাইল করবে কিনা। আমরা সর্বপ্রথম বোর্ডের সাথে গিয়ে 874 ফাইল করে এসেছি, 911 করে এসেছি। সবার গুরুত্ব সমান। আমি আগে করেছি বলে আমি ফার্স্ট বয় তাও বলিনি, আমি লাস্ট বয় নই, ফার্স্ট বয় নই, কিন্তু আমার লক্ষ্য খুব দৃঢ়। আমি যেটা মনে করেছি যে এই মামলাটা এমন একটা জায়গায় যাচ্ছে, অ্যাডভোকেটরা বলছে, কল দিয়েছি, কলে সারাদিন নিজের ভালোর জন্য দিন, ব্যাস, দ্যাটস এনাফ। সকলের ভালো হোক। সর্বানিধি, আমি জানি তোমরাও একটা ফেজের মধ্যে যাচ্ছ যেখানে গিয়ে সিচুয়েশন বুঝতেই পারছে না মাস্টারমশাইরা। তারা ভাবছে যে ও কি আছে, প্যানেলটা যারা আটকাতে যাচ্ছে, কেন আটকাতে যাচ্ছে? আরে আমার নাম্বারও আছে প্রচুর, আমি কি হবে আমার, আমি তো ভাবতেই পারি, কিন্তু আমি কেন আজকে 7 বছর 8 বছর বাদে আমাকে এই জিনিসটা করতে হবে, বারবার করে কেন তদন্তের সম্মুখীন হতে হবে? কেন যারা আজকে মামলা ফাইল করছে তারা এত বছর বাদে কেন এসেছে? তারা জানতো না? কেউ যদি বলে থাকে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, কেন সেদিনকে গিয়ে মামলা ফাইল করলো না? কেন সেদিনকে গিয়ে বললো না হাতে নাতে যে আপনি আমার অ্যাপটিটিউড টেস্ট নেননি? কেন বললো না? অভিযোগ করেনি। কেন তারা বললো না যে টিপিএসসিতে প্যানেলগুলো টাঙানো হয়নি, কোনো নিয়োগ হয়নি, কোনো নিয়ম? তাদের যদি অভিযোগটা যদি থাকে সত্যি করে, 22-এ গিয়ে করছে তারা, 22-23 আফটার কনফার্মেশন। 7 বছরের সার্ভিস টেনিওর এক একজনের। আমি আবারও বলছি যে দেখুন, সকালবেলাতে টোটাল ফান্ড ক্যালকুলেট করে আমি এতটাই মনিটরিং করি, আমাদেরকে দুটো ফেজ আমি জানিয়ে দিলাম। একবার 48,000 সামথিং কত, 200 টাকা না কত, আর আজকে 1,30,000 সামথিং আমি বলে দিলাম। এটা সাফিসিয়েন্ট ফান্ড নয়। আর সাফিসিয়েন্ট ফান্ড না হলে আমি পরিষ্কার বলে দিয়েছি যে আপনারা যারা বুঝতে পারছেন না তারা কিন্তু অথই জলে পড়বেন। আমি আমার বেনিফিটটা আনতে যাইনি, যেটা ভাববেন যে আমি বেনিফিটটা পাচ্ছি না। এই বেনিফিটটা আপনি পাবেন। এটা বেনিফিট এই কারণেই বলছি, এটা আমাদের সম্মানের লড়াই। কন্টিনিউয়াসলি আমাদের প্যানেলটাকে নিয়ে প্রকাশ করার কথা বলা হচ্ছে, যে প্যানেলটা আজকের দিনে ডেড। একটা মৃত মানুষকে নতুন করে জাগাতে চেষ্টা করছে। ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে তার নামে, সে কি করে বেঁচে আসবে? আমি কি বোঝাতে পারলাম? একটা মানুষ অলরেডি এক্সপায়ার করে গেছে, সে কি বেঁচে আসবে? একটা মরা, আপনি পোড়াতে গেছেন, কাউকে কবর দিয়েছেন, তাকে ভাবতেন 10 বছর পরে সেখান থেকে জীবন্ত ফিরে আসবে নাকি? কোন নিয়মে ফিরে আসবে? আইন নেই, গেজেট তো আইন, ল ল বিধানসভায় পাশ করানো বিল, গভর্নর রাজ্যপালে সই করা থাকে, দ্য গভর্নর ইজ প্লিজড। মন্ত্রিসভার অনুমোদন হয়, কলকাতা গেজেট আইন। সেই গেজেটটাকে কি চ্যালেঞ্জ করেছিল পরীক্ষা বসার আগে যে না আমার এগুলো পরিবর্তন করতে হবে, তারপর আমি টেটে বসবো? যদি করে থাকে ফাইন। তুমি সেখানে অ্যাকসেপ্ট করলে, তুমি সেটাকে ডিক্লারেশন দিয়ে বললে আমি সব ডিক্লারেশন মানতে বাধ্য, এবং বোর্ডের একটা বলে দেওয়া আছে আমি সব প্রসিডিওরের মধ্যে, যখন বোর্ড বলবে বোর্ডের ডিসিশনই ফাইনাল, আম্পায়ারের সিদ্ধান্তই ফাইনাল, তুমি সেখানে গেছো। কোনো চাকরি তোমার অধিকার নয় এই পৃথিবীতে। তোমার অধিকারে তুমি চাকরি পাবে তোমার যোগ্যতা থাকলে। তুমি এটা ভাববে না যে আমি টেট পাস করেছি মানে আমার চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্টে
লক্ষ 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 ছেলেমেয়েরা টেট পাস করে বসে আছে, সবাই চাকরি পেয়েছে। তা সবাই বলবে কি যে আমাকে চাকরি দাও? আর প্রসঙ্গক্রমে একটা আমি কথা বললাম, যেটা হয়তো আমার বলা ঠিক না, এটা অন্য প্রসঙ্গ, যে 22 সালে যারা পাস করেছে, 22 সালের টেট, তারা আজকে আন্দোলন করে বলছে 50,000 আমার ভ্যাকেন্সি চাই। ডেফিনেটলি আন্দোলন হলেই ভালো, আন্দোলনই তো অনেকগুলো উপায় দেখিয়ে দেয়, রাস্তা দেখিয়ে দেয়। বাট টেট পাস করেছি মানে চাকরি, এটা কি হয়? তারা জানে না? তারা তো জানে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন টেটটা স্বচ্ছ, কোন টেটটা অস্বচ্ছ। তারা আবার কেউ কেউ বলছে 2014 টেটটা তো অস্বচ্ছ। এই টেটটা আপনাকে কে দিয়েছে? যেই পোস্ট করে থাকুন না কেন, আপনাকে এই সাহসটা কে দিয়েছে? 2014 টেটে যারা নিযুক্ত শিক্ষক, তাকে আপনাকে কে সাহসটা দিয়েছে যে অস্বচ্ছ বলার? কোর্ট বলেছে? কোর্ট বলেছে এনসিটি গাইডলাইন না মেনে টেট হয়েছে বলেছে? সিবিআই বলেছে না ইডি বলেছে? কোন কোন কে ওএমআর ছাপাবে আর কে ইভ্যালুয়েশন করবে, তার দায়িত্ব ক্যান্ডিডেটের নয়। কালকে আপনারা যারা বলছেন, তারা কালকে আপনারাই বুঝতে পারছেন না, আপনাদের বিরুদ্ধে 3 বছর পরে আবার আপনারাই হয়তো কেউ না কেউ মামলা করবেন, যারা চাকরি পাবে না। সবাই কি চাকরি পাবে? পাস করেছে তো প্রায় 1 লক্ষর ওপরে, 22 সালের টেট। 22 সালের টেট যারা পাস করেছে 1 লক্ষর ওপরে, ভ্যাকেন্সি হয়তো 20-25 হাজার হবে, 75,000 চাকরি পাবে না। ওই 75,000ই দেখবে আপনাদের বিরুদ্ধে কেস করে বলবে এই টেটে গন্ডগোল হয়েছে, সিলেকশনে গন্ডগোল হয়েছে। ঘুটে পড়ে গোবর হাসে। বুঝতে পারছেন না যে কেসটা একটা বাজার হয়ে গেছে? কেস 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 কেস, শুধু কেস হচ্ছে একটা বাজার, আর কেসের মাধ্যমে বহু উকিল লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে, বহু উকিল। তাদের লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে। ভালো থাকবেন। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে না, কারণ আমরা ওই সামান্য একটা ওই চশমা দিয়ে এই কেস করে করে আমার ডান দিকের চোখে সামান্য পাওয়ার এসে গেল, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ নষ্ট করে ফেলছি। আপনারাও করছেন। সময়গুলোকে আমি দিয়ে যাচ্ছি এই পারপাসে। কোনো দায়িত্ব নেই আমার, বিশেষ করুন কোনো ইন্টারেস্ট নেই। শুধু একটা কথাই বলবো, রেসপন্স করুন, রেসপন্স দিতে শিখুন, দেখবেন সব ভালোবাসা পাবেন, দুপক্ষ থেকেই পাবেন। কেউ আপনার আপন নয় এখানে পৃথিবীতে। কিন্তু আমরা কোন একটা জায়গায় একটা ছাতার তলে চলে এসেছি একটা কমন উদ্দেশ্যে। এইভাবে কেউ আসতে পারে না, এর থেকে বড় ক্রাইসিস হতে পারে না। আপনাকে যদি পিটিয়ে মেরে দেওয়া হয় না, যেরকম লাগবে, আজকে চাকরি খেয়ে নিল তার থেকে কষ্ট লাগবে। কারণ আপনি যখন পিটিয়ে মেরে দেবে তখন আপনি নিজে মরবেন, আর যখন আপনার চাকরি খেয়ে নেবেন আপনি শুধু মরবেন তা নয়, তার সাথে ডিপেন্ডেন্ট গুলো মারা যাবে। বহু জায়গায় সুইসাইড করেছে, বহু জায়গায় চিন্তা করে করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কালকে দেখলাম আরামবাগের মায়াপুর একজন আলু চাষি লোকসানের জন্য গলায় নাকি তার টেনে কাটা পড়েছে। তার পরিবারের কি অবস্থা? সে ভাবছে আমার লস হয়েছে বলে, আমি 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 পরিবার কি খাবে, বাড়িতে কি মুখ দেখাবো, চিন্তা করে করে সেও মারা গেল। কত উদাহরণ আছে আপনি জানেন না। আপনি একা নন, আপনার উপর ভরসা করে এতগুলো পরিবার তৈরি হয়েছে। ভাববেন না তাদের কথা? শুধু শুনে যাবেন কে কি বললো না বললো, আর শুধু লিখে যাবেন আপনারা দেখুন স্যার একটু কিছু করুন। শুধু করলেই হবে না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদেরকে সেই জায়গাটা আপনাকে মনে করতে হবে যে এটা আমার লড়াই, এটা কোনো ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা কোনো ব্যক্তির লড়াই নয়। কোনো রিজার্ভেশন ভায়োলেশন হয়নি, কোনো রিজার্ভেশন ভায়োলেশন হয়নি। যারা পরে শুনছেন আমি শুনে রাখুন, কোনো রিজার্ভেশন ভায়োলেশন হয়নি। প্রমাণিত হয়েছে কি যে রিজার্ভেশন ভায়োলেশন হয়েছে? হয়েছে কি? হয়নি তো। সুতরাং তার আগে কোনো কথা বলা উচিত নয়। 100% রুলস মেনে সব কাজ করা হয়েছে। আর কেউ কেউ এখানে অনেকেই গ্রুপে ঢুকে বসে রয়েছেন যারা শিক্ষকই নন, তাদের উদ্দেশ্যে আমার একটা ভালো হয়েছে কি, যে আপনাদের মাধ্যমে আপনারা আমার লাইফটা এত কষ্ট করে দীর্ঘ লাইফগুলো দেখেন, আর একটুখানি ভাবেন যে আমরা তো টেট পাস করিনি, যদি কিছু করে করব, বলে রাখলাম, করব, আমরাই করব। এই 32,000 শিক্ষকরা এগিয়ে আসবে। মানহানি শুধু নয়, যা কেসে খরচা করেছেন এই নোংরা রাজনীতির আশ্রয় নিয়ে, মিথ্যা তত্ত্বের দায়, কত বড় যে কেস হতে পারে আপনার ধারণা নেই।
বোর্ড সঠিক পদ্ধতিতে এগাচ্ছে, বোর্ডের কাজ বোর্ড করছে, আমাদের কাজ আমরা করব, আমরা করে দেখাবো। ভালো থাকবেন, সবাই এগিয়ে আসুন, নিজের সাথে এগিয়ে আসুন, নিজের ভালো চেয়ে এগিয়ে আসুন। আর যদি প্রত্যেকটা সকাল দেখতে চান, আনন্দের সাথে কাটাতে চান, এই লড়াইটা লড়ুন। প্রত্যেকটা লড়াই আপনার, এটা ভাবুন। ভালো থাকবেন।